আমি মুজিবুল হক চুন্নুর সঙ্গে আজকে বসার কারণটি আপনাদেরকে আগে একটু পরিষ্কার করে নিই। আপনারা জানেন আমি গতকাল একটি অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি জাতীয় পার্টি বাংলাদেশে যতবার ভেঙেছে এতবার আর কোন রাজনৈতিক দল আমাদের জীবন দশায় মনে পড়ে না। এখন পর্যন্ত বাংলাদেশে যদি বলি যে জাতীয় পার্টির বেশ কয়েকটি অংশ সক্রিয় আছে, তার মধ্যে জেএম কাদের অংশের একটি অংশ আছেন মাহমুদ, মুজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার, তারা সহ বেশ কয়েকজন জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন নেতা, তারা একটি নতুন জায়গায় আছেন। তারাও নিজেদেরকে অরিজিনাল জাতীয় পার্টি তারা মনে করছেন। এর বাইরে আপনারা জানেন রওশন এরশাদেরও একটি জাতীয় পার্টি আছে, যদিও সেটি এখন সক্রিয় নয়। জাতীয় পার্টি কাজী জাফর, জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টি নজিবুর রহমান মঞ্জু, যেটা আমদানি পার্থ বাবা সহ এই অংশগুলো এভাবে কাজ করছে। যাই হোক, আমি সব প্রথমেই মুজিবুর জন্য আপনার কাছে আমি জানতে চাবো, আপনি দীর্ঘ সময় জাতীয় পার্টির মহাসচিব ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন এবং দুর্যোগে আওয়ামী লীগ সরকারের সময় যেই সমস্যাগুলো গেছে, ঝড়ঝাপটা গেছে, তখনও আপনি ছিলেন। অনেকেই বলেন, আপনার ফলোয়ারদের সঙ্গে আমার কথা হয়, অনেকে আমাদেরকে আমাদের চ্যানেলে প্রচুর জাতীয় পার্টির সমর্থক কর্মী, তারা আমরা ফিল করি, আমরা দেখি যে তারা প্রচুর দেখেন। তারা মনে করেন যে মুজিবুল হক চুন্নু কি ভুল করলেন কিনা, যে মুজিবুল হক চুন্নু মহাসচিব ছিলেন, তারপর এখন তিনি যে অংশে গেছেন সেটা কি সঠিক ধারা আসলেও হবে? বাংলাদেশে তো দেখা গেছে যে পারিবারিক তন্ত্রের রাজনীতি এবং এরশাদের ভাই, এরশাদের স্ত্রী, তারা যেখানে থাকেন সেটাই জাতীয় পার্টি হিসেবে মনে করা হয়। বিশেষ করে উত্তরবঙ্গ যেহেতু অনেক বেশি শক্তিশালী, উত্তরবঙ্গে তাদের অবস্থানটার কারণে আরো বেশি এগুলো জানা যায়। মুজিবুর হক চুন্নু, আপনি কি কোনো ভুল করেছেন যেটা আপনার সমর্থকরা অনেকে বলেন? প্রথমে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে পূর্ণিয়া খুঁজের যে সমস্ত দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই আমার দলের পক্ষ থেকে, আমার দলের চেয়ারম্যান বেশির মাহমুদ এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদারের পক্ষ থেকে এবং জাতীয় পার্টির সকল কর্মীদের পক্ষ থেকে। রাজনীতি এমন একটা জিনিস, ভুল করেছে বা শুদ্ধ করেছে এটা স্থায়ীভাবে বলার কোনো সুযোগ নাই। রাজনীতি একটা চলমান বিষয়। এই চলমান বিষয়ে অবস্থার প্রেক্ষিতে রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা বা কর্মীরা তারা সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত সকল সময় যে সঠিক হবে এটারও কোনো গ্যারান্টি নাই, আবার সিদ্ধান্ত যে সঠিক হবে না তারও কোনো গ্যারান্টি নাই। তবে আপনি যেটা বলছেন, আমি জিএম কাদের সাহেবের সঙ্গে মহাসচিব ছিলাম, হ্যাঁ ঠিক। তবে জাতীয় পার্টি আমি জিএম কাদের সাহেবের আগে থেকে করি। 1986 সালে আমি যখন চাকরিতে ছিলাম জুডিশিয়াল ডিপার্টমেন্টে, তখন এরশাদ সাহেব আমাকে ডেকে এনে নমিনেশন দেন, ইলেকশন করার জন্য সুযোগ দেন কিশোরগঞ্জ 3 আসন করিমগঞ্জ তারেল থেকে, এবং আমি 86 সালে নির্বাচিত হই। সেই 86 সাল থেকে আমি অনেক উত্থান পতন হয়, অনেক ঘটনা ঘটে, সমস্ত ঘটনার প্রেক্ষিতে এখনো জাতীয় পার্টিতে আছি। আর জিএম কাদের সাহেব জাতীয় পার্টিতে আসেন 1996 সালে তার ভাইয়ের পরিচয়ে। যাই হোক, তিনি এই দল করেন, আমি দল করি। একটা পর্যায়ে এসে দলের হয়তো প্রয়োজনেই আমি মহাসচিব হই, আমাকে তিনি মহাসচিব নিযুক্ত করেন। আমি প্রায় 3.5 বছর, 4.5 বছর ওনার সঙ্গে মহাসচিব ছিলাম, মহাসচিব হিসেবে আমি কাজ করেছি। আসলে রাজনীতি এমন একটা জিনিস, রাজনৈতিক করার ক্ষেত্রে যদি অভিজ্ঞতা না থাকে, সহনশীলতা না থাকে, পরমত সহিষ্ণুতা না থাকে এবং কর্মীদের সাথে ভালোবাসা না থাকে, নেতাদের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে রাজনীতির টিকা, নেতৃত্বের টিকা খুব মুশকিল। জিএম কাদের সাহেবের আমি অনেক কাছ থেকে দেখেছি, তিনি একজন চাকরিজীবী ছিলেন, খুব বড় চাকরিজীবী ছিলেন না। আমি যখন জুডিশিয়াল ডিপার্টমেন্টে মুন্সিফ সহকারী জজ, তিনি তখন একজন স্টেট ম্যানেজার ছিলেন। আমি যখন মন্ত্রী তখন তিনি স্টেট ম্যানেজারই। তিনি সর্বশেষ ছিলেন একটা মানে আধা সরকারি কর্পোরেশনের একজন ডাইরেক্টর ছিলেন। যাই হোক, তার একটা শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, একটা মানে অভিজ্ঞতা আছে, ওনার লাইনের হয়তো অভিজ্ঞতা আছে, উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেই হিসেবে অভিজ্ঞতা আছে, কিন্তু রাজনীতিতে তার অভিজ্ঞতা ছিল না। রাজনীতি করতে গেলে, দল করতে গেলে, দলের যে নেতা কর্মী তাদের সাথে কিভাবে আচরণ করতে হয়, তাদের কিভাবে মূল্যায়ন করতে হয়, তাদের সাথে কিভাবে কাজ করতে হয়, কি রিলেশন কিভাবে রাখতে হয়, এগুলি সম্পর্কে ওনার ধারণা খুব কম। উনি মুখে সবসময় অটোক্রেসির বিরুদ্ধে বলেন, গণতন্ত্রের কথা বলেন, কিন্তু তিনি নিজে ব্যক্তিগতভাবে অটোক্রেট একজন,
উনি মানে তার দলীয় যে ক্ষমতা, সেই ক্ষমতাকে তিনি ছাড়তে চান না। তিনি কোনো তার দলের যারা নাকি সিনিয়র নেতা বা যারা কথা বলতে পারে বা ওনার সাথে তর্ক করতে পারে, তাদের কাউকে তিনি সহ্য করেন না, সহ্য করতে চান না। এই গত আমি 4 বছরে যখন ওনার সঙ্গে ছিলাম, তখন আমার অভিজ্ঞতা যে সামান্য একটু যদি কোনো নেতার সঙ্গে, কর্মীর সঙ্গে দ্বিমত হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে তিনি বহিষ্কার করে দিয়েছেন, কোনো কথা নেই। হ্যাঁ, দলে গঠনের একটা ক্ষমতা আছে, চেয়ারম্যান যে কাউকে বহিষ্কার করতে পারেন। তাই বলে এই একটি দল, একজন ব্যক্তি যিনি 20 বছর, 30 বছর, 10 বছর, 40 বছর যাবত রাজনীতি করেন, তিনি যদি কোনো একটা বিষয়ে, দলীয় বিষয়ে একটা তর্ক করেন, একটা কথা বলেন, বা চেয়ারম্যানের মতের সঙ্গে যদি তার অমিল হয়, সেই কারণেই তাকে দলতে বহিষ্কার করে দিতে হবে বা বহিষ্কার করে দেওয়াটা, এটা একটা অসহিষ্ণুতার পরিচয়, এটা নেতৃত্ব সুলভ কোনো গুণাবলী না। এবং তিনি সেই কাজটি করতেন। আমি তার সাথে মহাসচিব, আমি জানি না উনি 28 জনের একদিন দলের মধ্যে প্রমোশন দিয়ে দিচ্ছেন, আমি বলতে পারবো না। এরকম ভাবে দেখা গেছে উনি মানে এরকম একক ভাবে স্বেচ্ছাচারী মনোভাব, এটা আসলে কোন রাজনৈতিক কর্মীর পক্ষে সহ্য করা মুশকিল। আমি 3 বছর, 3.5 বছর অনেক চেষ্টা করে তার সাথে অ্যাডজাস্ট করার জন্য, বিশ্বস্ত কাজ করার জন্য চেষ্টা করেছি, এবং আমার মনে হয় তিনি বলতে পারবেন না যতদিন ছিলাম ততদিন আমি তার মতের বাইরে, তার পথের বাইরে আমি মানে যাই নাই। তবে ওনাকে আমি ওনার যে সমস্ত কর্মকাণ্ড, এইগুলি সম্পর্কে আমি ওনাকে উপদেশ দিয়েছি, রিকোয়েস্ট করেছি যে এইগুলি করা উচিত না। একটি পর্যায়ে যখন সম্মেলন হবে, কাউন্সিল হবে, সেই কাউন্সিল করার আগে আপনি জানেন যে আমাদের জাতীয় পার্টির গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল করতে গেলে প্রেসিডিয়ামের মিটিং করতে হয়। অ্যাকর্ডিংলি তিনি প্রেসিডিয়ামে মিটিং করেন 20 মে। মিটিং করার পরে সেখানে কাউন্সিল সিদ্ধান্ত হয়। সেই মিটিং এ, প্রেসিডিয়াম মিটিং এ আমাদের 2-1 প্রেসিডেন্ট সদস্য বলছিলেন যে 2024 সালে যে আমরা নির্বাচন করলাম, সেই নির্বাচনের সময় যে ফর্ম বিক্রি হলো, প্রায় ওই প্রায় 1700-1800 ফর্ম বিক্রি হয়েছে। সেই ফর্ম বিক্রিগুলি টাকা দিয়ে কোথায়, একটা ফর্মের প্রাইস ছিল 30,000 টাকা। তো সবাই বললো যে ফর্ম বিক্রি টাকাগুলি কোথায় আছে, এবং গত 1 বছরের মানে আমাদের কি আয়, কি ব্যয়, কি হয়েছে, এগুলি একটা হিসাব দেন। এতে উনি খুব অসন্তুষ্ট হন। আর আমি ব্যক্তিগতভাবে আমার একটা অভিজ্ঞতা ছিল যে যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দেশের রাজনীতির সংজ্ঞাটাই এখন চেঞ্জ হয়ে গেছে। এখন এই নতুন প্রজন্মের মানসিকতা কিন্তু আমাদের চেয়ে ভিন্ন। মানে আমাদের চেয়ে তারা অনেক সহনশীল, তারা অনেক গঠনতান্ত্রিক, এবং তারা অনেক পাবলিক ওরিয়েন্টেড। তো সেই জন্য আমি নিজেই জিএম কাদের সাহেবকে বললাম যে গণতন্ত্রের কথা আমরা বলি, আমরা তো সবিধি কাজ করি, আমরা মুখে বলি গণতন্ত্রের কথা, কিন্তু আমরা দলীয় ভাবে গণতন্ত্রে বিশ্বাস করি না। যেমন আমাদের দলের গঠনতন্ত্রে ধারা 20-1 ক, সেটা হলো যে কোনো দলের কর্মীকে যে কোনো অবস্থার চেয়ারম্যান যে কোনো সময় উইদাউট এনি শোয়িং কজ তাকে বহিষ্কার করতে পারবেন, যেটা নাকি ন্যাচারাল জাস্টিসের বিরুদ্ধে। এটা কিন্তু একটা মানে ন্যাচারাল জাস্টিসের এগেইনস্টে। কারণ যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় কোনো কারণ সে বহিষ্কার করতে পারবেন, আত্মপক্ষ সম্মত সুযোগ নাই। এটা একটা অত্যন্ত গর্হিত একটা ধারা, এবং এটা একটা আমি মনে করি গণতন্ত্রের একটা প্রতিবন্ধকতা, এবং এটা মানে একটা স্বেচ্ছাচারী ধারা। তাই আমি নিজেই দাবি করলাম যে মানে চেয়ারম্যান, আগামী কাউন্সিলে এই ধারাটা আমরা অ্যামেন্ডমেন্ট করি, এটাকে একটু গণতন্ত্র আইন করি। আপনি মুখে মুখে গণতন্ত্র বলেন, তা আমরা চলেন না। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দলের মধ্যে, অর্থাৎ দলের গঠনতন্ত্রের মধ্যে আমরা কিছুটা পরিবর্তন এনে গণতন্ত্রের একটা ধারাবাহিকতা সৃষ্টি করি। তিনি সেটা বলছেন না, মানেন না। তিনি বলেন না, আমি এটা মানি না, এটা হবে না, আমি এলাম সভাপতি, আমি যাই বলবো সৈনিককে তাই শুনতে হবে, এখানে কোন রকম উজ্জ্বল আপত্তি চলবে না, কোনো যুক্তি এখানে হবে না। এটা বলার পরে তখন আমি বললাম যে আপনি যদি এইটাই করেন, যদি এইভাবেই চলেন, আমি আপনার মহাসচিব, আমার একটা ক্যারিয়ার আছে, আমি কাজ করলাম কোন একটা বিষয়ে, নীতিগত বিষয়ে আপনার তো আমার দ্বিমত হইলো, কালকে সকালে পত্রিকা দেখলাম যে জিএম কাদের সাহেব আমি মহাসচিব আমাকে বহিষ্কার করে দিয়েছেন, এতে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে গেল, সমাজে হে হব, এবং সবাই মনে করবো আমি কি জানি কি অন্যায় করেছি। তাই আমি সরি, আমি আপনার সাথে আর মহাসচিব হিসেবে থাকবো না, এবং আমি মহাসচিবে থাকবো না, এবং আমি এই আগামী কাউন্সিলে একজন সদস্য হিসেবে কাজ করব। এই ধরনের মহাসচিব হিসেবে আমি আর থাকতে চাই না। তারপরে মিটিং শেষ হওয়ার পর আমাদের কাউন্সিল 28 জুন হবে। তখন আমাদের পার্টিতে মাহমুদ
তিনি এবং রুহুল আমিন হাওলাদার তারা প্যানেল দিবেন কাউন্সিলে। হাওলাদার সাহেব মহাসচিব হিসেবে আর বেস্ট আনিস সাহেব চেয়ারম্যান হিসেবে। আমাকে তার জিজ্ঞাসা করলেন, আমি বললাম আপনারা ইয়ে করতে পারেন, বাট আমি কাদের সাহেবের সাথে কোনো প্যানেল দিব না, আমি ব্যক্তিগতভাবে একা একাই এভাবেই থাকবো। ওনারা এই কথাটা বলছেন, এটা বিভিন্ন সূত্রে প্রকাশ হওয়ার পরে কাদের সাহেব তার নিজের উপরে কোনো আস্থা নেই, কাউন্সিলের উপর আস্থা নেই। উনি এটা শোনার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আর কোন প্রেসিডেন্ট সভা না করে এককভাবে তিনি সেই কাউন্সিল স্থগিত করে দেন, মানে অ্যাডজর্ন করেন। অ্যাডজর্ন করার পর তখন পার্টির মধ্যে একটা দেখা গেল মানে দ্বিমত। এদিকে রুহুল আমিন হাওলাদার এবং ব্যারিস্টার আনিস সাহেব তারা বিবৃতি দিচ্ছেন যে কেন কাউন্সিল করবেন না, আপনি অ্যাডজর্ন করেছেন, ঠিক আছে আবার কাউন্সিল করেন। আমরা তো কাউন্সিল ফেস করতে চাই। কাউন্সিল যে আপনাকে চেয়ারম্যান হিসেবে আমাদের কাউন্সিলর আপনাকে নির্বাচিত করে কোনো আপত্তি নাই, আর যদি তাদেরকে নির্বাচিত করে তাহলে করবে। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা উদ্যোগ নিলাম এবং চেষ্টা করলাম, এবং আমি একটা পর্যায়ে কাদের সাহেবকে আমি এটাও বললাম যে কাউন্সিল দেন, কাউন্সিল যা হোক, কিন্তু তিনি তখন কাউন্সিল দিতে রাজি হন নাই। কারণ তিনি মনে করছেন যে কাউন্সিল দিলে যদি ওরা প্যানেল দেয়, তাই তিনি করলেন কি আবার ওই কাজটি করলেন যেটা আগে করতেন। হঠাৎ করে 7 জন প্রেসিডিয়াম তাদেরকে বাদ দিলেন এবং এই সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিস মাহমুদ, তারপরে কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব আমরা 3 জনকে তিনি এক কলমে খোঁচায় তিনি বহিষ্কার করে দিলেন প্রাথমিক সদস্য পদ সহ। দেখেন মানে উনি কত বড় এখন একতন্ত্র, হিটলারের চেয়ে আরো বেশি। কারণ আমরা দল গঠন করছি এসএসএফ সহ 1986 সালে। এই যে ব্যারিস্টার আনিস, রুহুল আমিন হাওলাদার, আমরা যে দলটা গঠন করলাম 86 সাল থেকে আজ পর্যন্ত আছি, আমাদেরকে ঠিক আছে পথে অব্যাহতি দিচ্ছে, খুব ভালো, পছন্দ হয় না, কিন্তু প্রাথমিক সদস্য পদ থেকেও মানে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও আমাদেরকে অব্যাহতি দিয়েছে। এমন কঠোর, এমন নির্দয় ব্যক্তি আমি দেখি নাই। মানে একটা পার্সোনাল সম্পর্ক বলে একটা জিনিস আছে। আমি বললাম যে আশ্চর্য, এই বদলকে এরকম, তার সাথে আমি 4টা বছর কাজ করলাম, আর এই দলে আমি একজন সিনিয়র নেতা, ব্যারিস্টার আনিস একজন সিনিয়র নেতা, হাওলাদার 16 বছর দলের মহাসচিব ছিল, আর আমাদেরকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে দিল। তার মানে কলমটা একবারও একটু কাঁপলো না, তার হৃদয়টা একটু স্পর্শ করলো না যে এটা আমি কি করছি, এই মানুষগুলিকে আমি প্রাথমিক সদস্য পদে বহিষ্কার করে দিব। এই ধরনের টাইপের আসলে আমি ওনাকে যা বুঝতে পারছি, উনি আসলে এরকমই। ওনার নিজের স্বার্থের জন্য আমার মনে হয় উনি গড় সহ যে কাউকে তিনি অব্যাহতি, বহিষ্কার এবং মানে উনি যা ইচ্ছে যে কোন সিদ্ধান্ত নিতে পারেন, উনি ব্যক্তির স্বার্থে যে কোন কাজ করতে পারেন। কাজেই এই সমস্ত কারণে আসলে ওনার সঙ্গে আমার মিল পড়ে নাই, আমি তখন ওনার কাছে যাই নাই। ছোট ভাই, আমার একটু জানার আগ্রহ আরেকটা জিনিসে, এই গত 4-5 দিন ধরে আপনারা জানেন যে কাকরাইল অফিস কেন্দ্রিক আপনাদের একটা বড় ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সভাপতি নূর খুব গুরুতর আহত হয়েছেন, এবং এর মধ্যে দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধের একটা ব্যাপার খুব জোরে সোরে, এবং বিশেষ করে জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অনেক দল জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে জোরালো দাবি তুলেছে। মানুষ মনে করে যে কোনো সময় জাতীয় পার্টি নিষিদ্ধ হয়েও যেতে পারে, একটু স্থিমিত এখন হয়েও যেতে পারে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, এবং এই নিয়ে আপনাদের জোরালো কোনো প্রতিবাদ কেন নাই? দেখেন, আমি এটা প্রথমেই বলবো যে যাদের নাম বললেন তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছেন, অনেক ত্যাগ করেছেন। কি জন্য? একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য, একটি সুশাসনের জন্য, মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য, মানুষের ব্যক্তি স্বাধীনতা যাতে আসে তার জন্য। এখন তারাই যদি আবার কোন দলকে নিষিদ্ধ করার দাবি করে, নিষিদ্ধ করে দেন, সেটা কতটুকু যৌক্তিক হবে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, এটা ওনারা ভাববেন বলে আমি বিশ্বাস। আমি মনে করি না জাতীয় পার্টি তার কোনো কর্মকাণ্ডে 90-র পর থেকে আজকে পর্যন্ত প্রায় 35 বছর, এই 35 বছরে জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধ করার, দলীয় ভাবে নিষিদ্ধ করার মতো কোনো কর্মকাণ্ড করেছে বলে অন্তত আমার জানা নেই। মানে যে কারণে বাংলাদেশের সংবিধানে, আরপিওতে সহ বিভিন্ন আইনে যে সমস্ত ধারা আছে একটি দলকে নিষিদ্ধ করার মতো, সেই ধরনের কোনো কর্ম জাতীয় পার্টি করে নাই। আমরা বিভিন্ন সময় ইলেকশন গিয়েছি, আমাদেরকে দোষর বলা হয়। হ্যাঁ, আমরা আমাদের গত কাউন্সিলে আমাদের পার্টির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আনিস মাহমুদ, কাজী ফিরোজ রশিদ,
রুহুল আমিন হাওলাদার এবং আমরা প্রকাশ্যে জনগণের কাছে আমরা বলেছি যে আমরা আমাদের ওই ইলেকশন করতে গিয়ে বিভিন্ন সময় অনেক দল আসে নাই, আমরা ইলেকশন করছি, পার্টিসিপেট করছি, এতে এটা আমাদের ভুল ছিল, এই সমস্ত ভুলের কারণে যাদের কাছে আমরা ক্ষমাও চেয়েছি। তারপরও যদি কোনো মানে কথা থাকে তারা আমাদেরকে বলতে পারেন, কিন্তু দলীয় ভাবে নিষিদ্ধ করাটা এটা কতটুকু যৌক্তিক হবে এটা তারা বুঝতে পারেন। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে, গণতন্ত্রের বিশ্বাসী একজন ব্যক্তি হিসেবে আমি মনে করব যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো কোনো কারণ নাই, যদি করা হয় সেটা অন্যায় করা হবে। জি, আমি আমি চন্দ্র ভাই আরেকটা জিনিসের দিকে নজর দিব। আপনার এই সরকারের সময় এটাও গত এক সপ্তাহ ধরে আলোচনায়, বিশেষ করে অনেক ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে। গত এক সপ্তাহ আগে বাংলাদেশে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা, তাদেরকে একটা মবের মধ্যে দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিট থেকে তারপরে তাদেরকে সন্ত্রাসবাদ মামলায় দেওয়া হয়েছে। এই সরকারের সময়ে সে মুক্তিযোদ্ধাদের উপরে অনেক ঘটনা ঘটেছে, অনেক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়েছে, এরকম নানান ঘটনা ঘটেছে। জাতীয় পার্টি কি এই জিনিসগুলো চোখে দেখে না? আপনারা যতদিন জিএম কাদেরের সঙ্গে ছিলেন, মুক্তিযুদ্ধের মতো একটা ঘটনা এরকম ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে, আপনাদের কোনো বিবৃতি, বক্তৃতা, সত্য অবস্থান কিছুই নেই। মানুষ ভাবতে শুরু করেছে জাতীয় পার্টি কি, যে অভিযোগটা অনেক সময় আওয়ামী লীগও করতো যে মুক্তিযুদ্ধকে ওন করে কিনা। আপনারা এই বিষয়ে কেন নীরব? দেখেন আমি আমি ব্যক্তিগতভাবে বলবো 1971 সালে আমি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি আমি বিশ্বাসী। আপনি যে ঘটনাটা বললেন কিছুদিন আগে লতিফ সিদ্দিকী সহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমি এটা নিন্দা জানাই এই কারণে যে তারা সেখানে একটা সেমিনার করতে গিয়েছেন, তারা কি বলেছেন আমরা জানি না, বা বললো সেটা প্রকাশ হতো, কিন্তু তাদেরকে এখানে এই যে মব সৃষ্টি করে ধরে পরে আপনার যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি যে এটা ঠিক হয় নাই। এটা মানে এই ব্যক্তিগত অধিকারের উপর এটা একটা মনে করবো অন্যায় আচরণ, এটা মোটেই ঠিক না। আরেকটা হলো যে মুক্তিযুদ্ধ যদি না থাকে, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি যদি আদর্শ না থাকে তাহলে দেশটা থাকে কোথায়? মুক্তিযুদ্ধের উপরে সেইখানে কোনো আপোষ নাই। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অবিচল আস্থাশীল একটি দল, এর মধ্যে কোনো কিন্তু নাই। আর যারা বলছেন প্রতিবাদ, আপনি বলেন আমরা প্রতিবাদ বললেও কি এখন আপনারা প্রকাশ করতে পারেন, বিভিন্ন মিডিয়া প্রকাশ করতে পারে? অনেক সময় অনেক কথা আছে যেগুলি বললে প্রকাশও হয় না। আর এই পরিবেশটাও আমি মনে করি না যে যতই বলা হোক যে এখন মুক্ত পরিবেশ, এই যে দেখেন মুক্ত পরিবেশে একটা কথা বলতে গেলে যদি মব নিয়ে আসে, আর সেই মব যদি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ না করে, তো সেখানে তো ব্যক্তিগতভাবে আমি আমার মনে কথা বলবো, সেই বলার পরিবেশ তো নাই। কাজেই আপনি যেটা দেখছেন না। হ্যাঁ বলেন। এই সরকারের 1 বছর পার হয়ে গেছে, কেমন দেখলেন, কেমন করছে, আর পরিণতি কি যদি জানতে চাই আপনার কাছে? আপনি বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে অনেক দেখেছেন জীবনে, অনেক চড়াই উতরাই, বহু সরকারের পরিবর্তন দেখেছেন। এই সরকারকে কেমন দেখলেন, আর পরিণতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার প্রেডিকশন কি? দেখেন, এই সরকার আমাদের সাথে বৈমাত্রী আচরণ করছেন। এই সরকার আমাদেরকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, বিভিন্ন বিষয়ে আমাদের সাথে তারা কথা বলেন না, আমাদেরকে অচ্যুত হিসাবে তারা মনে করেন। যেহেতু অচ্যুত হিসেবে মনে করেন, আমাদেরকে প্রয়োজন মনে করেন না, তাই সরকারের এই সফলতা বিফলতা নিয়ে আমাদের কোনো মন্তব্য এই মুহূর্তে আমি করব না। আমি তখনই করতাম। জি জি বলেন। এই সরকারের সময় গত 3-4 দিন ধরে দেখেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, এবং এই দেখাগুলো নিয়ে মানুষ মনে করছে যে অনেকেই ধারণা যে এটা রুটিন ওয়ার্ক কিনা, আসলে রুটিন ওয়ার্ক কতটুকু কি ছিল। এর মধ্যে দিয়ে আলাপ আলোচনা, গতকালকে বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছে ইলেকশনের আগে আরো 2টা গভর্নমেন্ট আসবে। কেউ কেউ বলছেন সরকার উপদেষ্টা মহল এত বেশি ব্যর্থ, এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আদতে কি নির্বাচন এই সরকার করতে পারবে কিনা। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা হাইকোর্টে অনেকটাই এগিয়ে আছে। আপনি কি মনে করেন যে সরকার কি নির্বাচন করতে পারবে? দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সরকার একটি অত্যন্ত শক্তিশালী সংগঠনের প্রধান। তিনি কোনো প্রয়োজনে নিশ্চয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি বা কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন,
কি কারণে করেছেন সেগুলো যদি পাবলিকলি আসে নাই, কাজে আমরা সেই বিষয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারবো না। তবে সাক্ষাৎ করাটা এটা আমি মনে করি যে এটা একটা নর্মাল বিষয়, করতেই পারেন। ওকে, আমরা ওই প্রসঙ্গটি বাদে দেই। এই সরকার কি ইলেকশন করতে পারবে বলে মনে করছেন, বা নতুন কোন সরকার আসার সম্ভাবনা আপনি দেখছেন কিনা? এই সরকার ইলেকশন করতে পারবে কিনা আমি সেই প্রসঙ্গে যাব না, আমি একটা প্রসঙ্গে আসবো, সেটা হলো নির্বাচন করতে গেলে যে কারণে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এতদিন আন্দোলন করা হলো, মানুষের ভোটের অধিকার, সবাইকে নিয়ে নির্বাচন করা, একটা নিরিবিলি পরিবেশে, একটা সিকিউর পরিবেশে যে ভোটাররা তার ভোট দিতে পারবেন, একটা মানে নিরাপত্তা মানে অবস্থায়, সেই অবস্থাটা সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না। কারণ নির্বাচন হওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড বলি, সেই লেভেল প্লেইং ফিল্ডের কোনো লক্ষণ আমরা দেখতে পাই না। কাজে নির্বাচন কি হবে না হবে সেটা শিডিউল ডিক্লেয়ার করার পরেই হয়তো বোঝা যাবে। সবশেষ প্রসঙ্গ চন্দ্র ভাই, সেটা হলো এই যে জাতীয় পার্টি এত ভাঙা গড়ার খেলা, আবার মিলও হয়, আপনি বলছেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, আপনাদেরকে আবার ঐক্যবদ্ধ হওয়ার, বা সোজা যদি বলি জি এম কাদের সাহেবের সঙ্গে সমস্যার সমাধান হয়ে যাওয়ার কোন সম্ভাবনা বা ইচ্ছা আছে কিনা? আমি দেখছি কমেন্টে, আমি একটু চুপ, আমি দেখছি কমেন্টে প্রচুর আপনাদের ফলোয়াররা তারা বলছেন যে আপনারা এক হয়ে যান, আপনারা এক হয়ে যান, পার্টির ভালোর জন্য আপনারা এক হয়ে যান। জি, এই যে যারা বলছেন এক হয়ে যান, আসলে তারা ঠিকই বলেছেন। এই এক হয়ে যাওয়াটাও আমাদের জন্য একটা অন্যায় ছিল। ব্যারিস্টার আনিস সাহেব এবং রুহুল হাওলাদার বিশেষ করে তারা একটা উদ্যোগ নিয়েছিলেন যে যারা দল থেকে পূর্বে চলে গিয়েছিল, আনোয়ার মঞ্জু, শেখ শহীদ, মুস্তাফা জামাল হায়দার, সাত্তার সাহেব সহ আপনার সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, যারা চলে গেছিলেন, এই আনিস সাহেব এবং হাওলাদার সাহেব তারা উদ্যোগ নিয়েছিলেন ওই সমস্ত ব্যক্তিদের সবাইকে এনে একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা পার্টিকে রিঅর্গানাইজ করব। সেই কারণে বাধা কিন্তু কাদের সাহেব, তিনি বলছেন নো, আমার কাউকে প্রয়োজন নেই, কাউকে প্রয়োজন নেই, এবং এটা আমাকে বল সরাসরি যে জন্য এই সমস্ত লোক প্রয়োজন নেই, তোমরাও যদি না থাকো নো প্রবলেম, তোমরা চলে যেতে পারো। তাহলে আমি কি করব বলেন? এবং আমি কথাগুলি বলছি দায়িত্ব নিয়ে, এই যারা আপনাকে কমেন্ট করছে তাদেরকে বলবেন যে আমি এই কথাগুলি বলছি, তারা যেন জি এম কাদের সাহেবকে জিজ্ঞাসা করে। আমি বলেছি যে আমি বলছি যে কাদের ভাই, এই ওই যে আনিস সাহেবরা যে উদ্যোগ নিচ্ছে, এই আগের লোক যারা চলে এসেছে সবাই একদম দু একজন যারা নাকি খুব বেশি খারাপ মনে করেন তাদেরকে বাদ দিয়ে, আর যাদের কোনো বড় রকম কোনো অন্যায় করে নেই তাদেরকে নিয়ে এসে আমরা সবাইকে মিলে পার্টিটাকে আবার রিঅর্গানাইজ করে শক্তিশালী করে আমাদের একটা ভবিষ্যৎ আছে। উনি বলল নো, আমি কাউকে নিব না, আমি কাউকে আনবো না, যারা আগে চলে গেছে তাদেরকে না, যারা আমি বাইর করছি তাদেরকে না, কেউ প্রয়োজন নেই। তুমি যদি মানে না থাকতে চলে যেতে পারো, আনিস সাহেবের প্রয়োজন, হাওলাদারের প্রয়োজন নেই। উনি এমন একজন ব্যক্তি, উনি নিজেকে মনে করেন বাংলাদেশে একটা বড় কিছু। আসলে উনার সম্পর্কে মানুষের যে কি পারসেপশন, মানুষের যে কি ধারণা, এটা উনার মধ্যে নাই, এক। আর দুই নম্বর হলো যে এইগুলি তো মীমাংসা হয়ে গেছে, আমরা অলরেডি কাউন্সিল করে ফেলছি। সেই কাউন্সিলে কিন্তু আমরা এই নির্বাচন কমিশন এবং আরপিওর সমস্ত নিয়ম কানুন মেনে আমরা কাউন্সিল করি। সেই কাউন্সিলে ব্যারিস্টার আনিস চেয়ারম্যান হন, আমি নির্বাহী চেয়ারম্যান, সিনিয়র কো চেয়ারম্যান হন কাজী ফিরোজ রশিদ, এবং রুহুল হাওলাদার হন মহাসচিব। আমরা আমাদের কাগজপত্র সমস্ত কিছু নির্বাচন কমিশনে জমা দিয়েছি। আমরা নিয়মতান্ত্রিক পথে এগিয়ে যেতে চাই। আর কাদের সাহেব বা কাদের সাথে আছেন তারা জাতীয় পার্টি কিছু না, তারা জোর করে এখন মানে আমরা অফিসটা আমাদের পার্টির আমরা নেই যে আমরা যেহেতু সমস্ত নিয়ম কানুন মেনে এই আরপিও অনুযায়ী আমরা আমাদের কমিটি জমা দিয়েছি নির্বাচন কমিশনে, সেইখানে এটা ফয়সালা হওয়ার পর আমরা পার্টি অফিসে যাব এবং পার্টি অফিসে আমরা বসবো। এই ফাঁকে কাদের সাহেব এবং তার কিছু লোক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান নাম ধরে তিনি যে কথাবার্তা বলছেন, ইতিমধ্যে আমরা উদ্যোগ নিচ্ছি ওনাকে আমরা শোকজ করব যাতে উনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে নিজেকে দাবি না করেন। যদি করেন তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর একটা যেটা বলছেন কাদের সাহেব যদি মানে আমার মিলতে চান, কোনো সমস্যা নাই, আমরা স্বাগত জানাবো।
তবে দলীয় কোনো পদে না। উনাকে হয়তোবা আমাদের দলের চেয়ারম্যানের একজন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এই ধরনের একটা পদে রাখতে পারি, কারণ দলের কোনো আপনার অফিসিয়াল পদে থাকলে ওনার যে আচরণ, সে আচরণ তাহলে আবার দলের মধ্যে একই অবস্থা হবে। আর আপনি যেটা বললেন দল ভাঙ্গা গড়া, হ্যাঁ অনেকে অনেক সময় চলে গেছে, তবে এইবার কিন্তু কেউ চলে যায় নাই, এইবার কিন্তু আমরা জোড়া লাগিয়েছি। এবার কিন্তু যারা চলে গিয়েছিল তাদেরকে নিয়ে এসে আমরা একটা কাউন্সিল করে আমরা শক্তিশালী করেছি দলকে, বরং উনি একা পড়ে গেছেন। হ্যাঁ, ওনার সাথে তেমন কিছু নাই, ওই কিছু কর্মী আছে যারা হয়তো ব্যক্তিগতভাবে ওনার সাথে সম্পর্কিত, ওই কারণে ওনার এখন ওই যে দোকান কিন্তু ওনার বন্ধ, ওনার দোকান এখন চলছে না এবং ইনশাল্লাহ আগামীতেও চলবে না। একটা একটা অভিযোগ বা একটা ফিসফাস আছে যে ইলেকশন আসলে এই সব সরকারি জাতীয় পার্টি কোনো একটা অংশকে ব্যবহার করে আপনাদের সঙ্গে বর্তমান সরকারের কোনো একটা লিয়াজও আছে, এই ধরনের একটা কথা মার্কেটে প্রচলিত আছে যে যেহেতু জেম কাদের এবং তার তার যিনি মহাসচিব এবং শামীমা পাটোয়ারি তারা সরকারের কট্টর সমালোচক হিসেবে এখন দেখা যায় অন্তত কথা তাদের বক্তৃতা বিবৃতিতে, কিন্তু আপনাদেরকে কি সরকার কোনো পৃষ্ঠপোষকতা দিচ্ছে? এটা কিন্তু বিভিন্ন জায়গায় আলাপ হয়, আপনারাও নিশ্চয়ই শুনেন। না, আপনার কথাটা ঠিক, আপনার কথা ঠিক, মানে যে প্রশ্নগুলি, তবে আমি আমি তাদের উদ্দেশ্যে বলি যে এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হইতো তাহলে তার একটা স্বার্থ থাকতো আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার। তা ইউনূস সাহেবের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তো উনি এই গভর্নমেন্ট আমাদেরকে পেট্রোনাইজ করলে তার কি লাভ? এই গভর্নমেন্ট আমাদের হ্যাঁ আওয়ামী লীগের সময় প্রেফারেন্স করতে পারে, বিভিন্ন দলের সাথে সম্পর্ক থাকতে পারে ইলেকশনে যাওয়ার জন্য, কিন্তু এই গভর্নমেন্টে এই যারা কতগুলি বলে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ডক্টর ইউনূস সরকারের কি প্রয়োজন যে আমাদেরকে প্যাট্রোনাইজ করবে? আমাদেরকে প্যাট্রোনাইজ করলে এই সরকার লাভ কি? আর এই সরকার আমাদের প্যাট্রোনাইজ করে এটা কোথায় পেলেন? আমাদেরকে এই সরকারি পর্যন্ত ডাকছে কোনো মিটিং এ, বা আমরা কোনো সময় দেখা করছি, বা আমাদের কোনো টকসে কি ইনভাইট করছে? নো, ইনভাইট করে নাই। এটা হলো একটা, মানে আমাদেরকে, আমাদের সম্পর্কে আর কিছু আমাদেরকে ড্যামেজ করার জন্য আর কোনো শব্দ, কোনো মানে ওই ব্লেম পায় না, তাই ব্লেমটা দেওয়ার চেষ্টা করছে। তবে এই ব্লেমটা দেওয়ার সুযোগ নাই, কারণ এক কথাই শেষ, ডক্টর ইউনূস গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার একটা নন পার্টিজান গভর্নমেন্ট, কাজে এই গভর্নমেন্টের তো কোনো প্রয়োজন নাই আমাদেরকে প্রেডাস করার। আমরা আমাদের স্বীয় রাজনীতি, আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা এই কাউন্সিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই 2024 সালের আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের পরবর্তী মানুষের যে থিঙ্কিং, যে গণতন্ত্রের প্রতি আস্থা, মানুষের ভোটের অধিকার, এই সমস্ত জিনিসগুলির প্রতি ব্যক্তি স্বাধীনতা এবং এই যে সংবিধান অ্যামেন্ডমেন্ট, আরপি অ্যামেন্ডমেন্ট, এইগুলিকে আধুনিক করা, এগুলিকে যাতে স্বৈরাচার আবার কেউ না হইতে পারে তার জন্য যা যা করার, সেইগুলি বিষয়ে আমরা আমাদের নিজস্ব প্রোগ্রাম আছে। সেগুলি যদি কোনো কারণে আমরা দেখি যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে এবং আমরা নির্বাচন অংশগ্রহণ করি, তাহলে আমরা সেই সময় আমাদের ওই ম্যানিফেস্টো গুলি তখন আমরা জনগণের সামনে তুলে ধরবো। অনেক 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 ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। চন্দ্র ভাই, আবারও নিশ্চয়ই ভবিষ্যতে আপনাকে যখনই আমরা প্রয়োজন হয় আমরা পাই, আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে জাতীয় পার্টির সারা দেশের নেতা কর্মীদেরকে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হন। আমরা আগে চলেন দলের মধ্যে গণতন্ত্র চর্চা করি, দলীয় গণতন্ত্র, দলকে গণতন্ত্র বিকাশ করার জন্য একটা পথ আমরা খুঁজে বের করি। এই দলের মধ্যে কোন স্বৈরাচারের আবির্ভাব হোক, দলের কোন নেতা এক কলমে কোচা যাকে তাকে বহিষ্কার করে দিবে, যাকে তাকে বাদ দিয়ে দিবে, একটা মান সম্মান থাকবে না, ওই ধরনের নেতার সাথে আমরা থাকতে চাই না। আপনারা ওই ধরনের নেতার সাথে থাকবেন না। আগামীতে আপনারা এই এরশাদের আদর্শের প্রতি অবিচল আস্থা রাখবেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব, এবং আগামীতে আমরা সারা দেশে সমস্ত জেলায় আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়বো, সবাইকে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার জন্য যা যা করার আমরা সেই কাজগুলি করব। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে আমার এলাকার মানুষ আজকে চান্সে বলে যে করিমুস্তান আলী মানুষ যারা আমাকে দীর্ঘদিন
প্রায় 6 বার 7 বার আমাকে এমপি করেছে, আপনি জানেন না। আমি আপনার মাধ্যমে একটা সুযোগ নিতে চাই। অনেকে বলেন যে এলাকার ভোট, আমি আপনাকে বলি 1996 সালে আমি লাঙ্গল নিয়ে ধানের শীষ এবং নৌকার সাথে নির্বাচন করে মাত্র 1100 ভোটে আমি ফেল করি। 2001 সালে নৌকা এবং ধানের শীষের সঙ্গে আমি লাঙ্গল নিয়ে মাত্র 750 ভোটে আমি ফেল করি। আর 2008 সাল ডিসেম্বর নির্বাচনে আমি 1,12,000 ভোটের ডিফারেন্সে আপনার বিএনপি প্রার্থীকে পরাজিত করি। এবং আমি আমার এলাকায় 15-16 বছরে যে কাজ করছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ইলেকশনে যদি আমি যাই, যারই কন্টেস্ট হয় আমার সাথে কন্টেস্ট হবে ইনশাল্লাহ। আমার এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি তাদেরকে আমার একদম নিজের ভাইয়ের মতো, সন্তানের মতো তাদেরকে ভালোবাসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।